সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা শুনবো ভারত বাংলাদেশের সাথে যে সমস্ত গাদ্দারি করেছে। নাম্বার ওয়ান গাদ্দারি হলো যে বাংলাদেশের স্বাধীনতার পরপরই বাংলাদেশের ভিতরে যত সামরিক সরঞ্জাম ছিল সেগুলো ভারত বাংলাদেশ থেকে নিয়ে গেছে। তারপরে নাম্বার টু গাদ্দারি হলো বাংলাদেশের স্বাধীনতার পরপরই পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশে থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা ভারতের ভিতরে চাকমাদের নিয়ে একটি দল করেছে, যার নাম শান্তি বাহিনী। এই শান্তি বাহিনীকে দিয়েই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ধরনের অশান্তিমূলক কার্যকলাপ তারা করেছে। এটা হলো তাদের বৃহত্তম গাদ্দারিগুলির মধ্যে একটি। তারপরে গাদ্দারি হলো তারা নদীগুলোতে বিভিন্ন ধরনের বাঁধ দিয়েছে, বিভিন্ন নদীগুলোতে তারা বাঁধ দিয়েছে। বাঁধ দিয়া শুকনা মৌসুমে অর্থাৎ অক্টোবরের শেষের দিক থেকে তারা পানি সরবরাহ বাংলাদেশের দিকে কমায় দেয়। 54টা নদীর মধ্যে তারা বাঁধ মারছে। এটা হলো তাদের 3 নাম্বার গাদ্দারি। তারপরে 4 নাম্বার গাদ্দারি হলো যে যদিও তারা বলে যে ভারত বাংলাদেশিদের বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, কিন্তু আসলে তারা মোটেই বন্ধুত্বের অগ্রাধিকার দেয় না। তারা বাংলাদেশিদেরকে পাকিস্তানিদের চাইতেও বেশি শত্রু ভাবনা দৃষ্টিতে দেখে থাকে। আর এই জন্যই তারা সীমান্তে করে নির্বিচারে গুলি চালায়, যেটা তারা পাকিস্তান সীমান্তেও চালায় না। সুতরাং তারা মুখে যতই বলুক যে ভারত বাংলাদেশিদের বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, বাস্তবে তারা পাকিস্তানিদের চাইতে আমাদেরকে ছোট বা হীন দৃষ্টিতে দেখে থাকে। এটা হলো তাদের 4 নাম্বার গাদ্দারি। তারপরে আরেকটা গাদ্দারি হলো যে তারা বাংলাদেশের রপ্তানি পণ্যগুলা, যেগুলা বাংলাদেশ থেকে রপ্তানি হয় ভারতের ভিতরে, এগুলার ভিতরে অতিরিক্ত মাত্রায় শুল্ক আরোপ করে। তারপরে 5 নাম্বার গাদ্দারি হলো যে ভারত থেকে বাংলাদেশে যে সমস্ত পণ্য সামগ্রী রপ্তানি হয় সেগুলোর উপরেও তারা অতিরিক্ত মাত্রায় শুল্ক আরোপ করে, যাতে করে বাংলাদেশিরা তা আমদানি না করতে পারে বেশি দাম দিয়ে। আর যদি করেও তাদের কাছ থেকে অতিরিক্ত মাত্রায় রপ্তানি দাম আদায় করা হয়। তারপরে আছে যে এই যে বিডিআর বিদ্রোহের নামে তারা হত্যা করছে বাংলাদেশের সৈন্যবাহিনীদেরকে। এটা 2009 সালে ফেব্রুয়ারি মাসে তারা করছে, আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পরপরই। এটা হলো তাদের 6 নাম্বার গাদ্দারি। তারপরে আরও গাদ্দারি হলো যে তারা বাংলাদেশের ভিসা কার্যক্রম তারা বন্ধ করে দিছে।
ভিসা তারা দিতেছে না। এটা অন্য কোনো রাষ্ট্র কিন্তু বাংলাদেশের প্রতি করত না, কিন্তু ভারত হইলেই এরকম টা করতেছে যে ভিসা তারা দিবে না। ভিসা না দিক, বাংলাদেশিরা এখন মালদ্বীপ যাইতেছে, পাকিস্তান যাইতেছে। হ্যাঁ, এ তো এই বছর আগস্ট পর্যন্ত 8 মাসে 20,840 জন বাংলাদেশি গেছে মালদ্বীপে। মালদ্বীপ একটা মুসলমান দেশ, তাদের উপকার হয়েছে। হ্যাঁ, তাদের উপকার হওয়া উচিত। আর ভারত হইল হায় হায় হুদিদের দুস্থ, নাদানিয়াহুর দুস্থ নরেন্দ্র মোদীর দেশ, যারা একসাথে মুসলমানদের মারার জন্য মালপত্র বানায় এবং মুসলমানদের বিরুদ্ধে তা ব্যবহার করে। তাই আমরা ভারতে যাব না, আমরা মালদ্বীপে যাব, পাকিস্তান যাব, থাইল্যান্ড যাব, ভিয়েতনাম যাব। হ্যাঁ, তো বন্ধুরা, তারপরে লাস্ট গাদ্দারি হলো ভারতের এর লোকেরা বাংলাদেশের ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার যাতে ক্ষমতায় না থাকতে পারে, সেজন্য তারা বিভিন্ন ধরনের কূট কৌশল চালাচ্ছে। যেমন 1 নম্বর কূট কৌশলের মধ্যে আছে আনসার বাহিনী দিয়া তারা আন্দোলন করাইছে। এমনকি আনসার বাহিনী গুলিও করছে সচিবালয়ে। তারপরে হিন্দু লীগ দিয়া আন্দোলন করাইছে। হ্যাঁ, তারপরে তারা এই ছাত্রলীগের প্লাবান দিয়ে তো করাইছি, এখন তারা গার্মেন্টসের শ্রমিক দেওয়া করাইতেছে। কারণ গার্মেন্টসের ভিতরে অনেক ভারতীয় চাকরি করে। আপনারা জানেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশের ভিতরে আছে। হ্যাঁ, তারা বেশিরভাগই এই কারখানায় চাকরি করে, গার্মেন্টস কারখানায় চাকরি করে। সুতরাং গার্মেন্টসের ভিতরে আন্দোলন করাটা তাদের কাছে কোনো ব্যাপার না। এরা একটা ভারতীয় এর চক্রান্তের মধ্যে পড়ে। তো এত সব গাদ্দারি। তারপরে দেখেন আরেকটা গাদ্দারি হইলো যে নরেন্দ্র মোদী তার দুস্থের কোম্পানি আদানি কোম্পানির দিয়া ভারতের ভিতরে একটা বিদ্যুৎ কারখানা করছে। হ্যাঁ, বিদ্যুৎ কোম্পানি ভারতের ভিতরে, কিন্তু বছরে প্রতি মাসে যদি $4 কোটি হয়, বছরে $48 কোটি এমনি দিয়ে দিতে হবে। মানে আপনি বিদ্যুৎ কিনেন বা না কিনেন, বিদ্যুতের দাম ছাড়াও এই বাড়তি টাকাটা ওই কারখানারে এমনি দিয়ে দিতে হবে। এটা নাকি তাদের ক্যাপাসিটি চার্জ। হ্যাঁ, প্রতি মাসে $4 কোটি। $4 কোটি এর একটু কম, অর্থাৎ 39.43 মিলিয়ন ডলার, অর্থাৎ $3,94,30,000 প্রতি মাসে তাদেরকে দিতে হবে। যদি 100 টাকাতে গুণ দেন, প্রতি মাসে $400 কোটি তাদেরকে এমনি দিয়ে দিতে হবে। এটা হলো ভারতের বিশেষ গাদ্দারি। ভারত নাকি বাংলাদেশের বন্ধুত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, আর এভাবে তারা পাইকারি দরে বাংলাদেশের ক্ষতি করতেছে, আর বলে যে তারা বাংলাদেশিদের বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। তারপরে দেখেন আরেকটা গাদ্দারি, তাদের টিভি চ্যানেলগুলির মাধ্যমে তারা বাংলাদেশ থেকে টাকা নিতেছে, কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেলগুলি ভারতের ভিতরে দেখানোর পারমিশন নাই। হ্যাঁ, যার ফলে বাংলাদেশি টিভি চ্যানেলগুলি ভারতের লোকজন দেখতে পাচ্ছে না, এবং
বাংলাদেশ সরকার বাংলাদেশের চ্যানেলগুলির মাধ্যমে ভারত থেকে কোনো টাকা ইনকাম করতে পারতেছে না, কিন্তু ভারত সরকার ঠিকই বাংলাদেশের ভিতর থেকে তাদের টিভি চ্যানেলগুলির মাধ্যমে প্রতি মাসে কোটি ডলার নিয়ে যেতেছে। এই হলো তাদের যত সব 2 নম্বরই ব্যবস্থা বাংলাদেশিদের প্রতি। তারা বলে তারা বাংলাদেশিদেরকে ভালোবাসে, মোটেই তারা বাংলাদেশিদেরকে ভালোবাসে না। এত সব কিছুর পরে তারপরও তারা আমাদেরকে খারাপ দৃষ্টিতেই দেখে। আর একটা গাদ্দারি হলো যে এই যে বাংলাদেশের ভিতর থেকে হাসিনার আমলে বিরোধী দলীয় নেতাদেরকে ধরে 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 পাসপোর্ট ছাড়াই ভারতে নিয়ে গেছে এবং তাদেরকে বন্দি করে রাখছে। এটা তো ভারত সরকারের সাহায্য ছাড়া তো হয় না। তারপরে আরেকটা গাদ্দারি হলো এই যে ছাত্র আন্দোলন গেল, ভারত সরকার প্রচুর পাঠাইছে, তাদের সশস্ত্র বাহিনীর লোকজন পাঠাইছে। এই ছাত্র আন্দোলনে গুলি করে ছাত্রীদেরকে জনগণকে মারার জন্য। এই হলো তাদের বিশেষ বন্ধুত্বের পরিচয়। তাই এত সব কুকর্মের পরে আমরা কী জন্য বলবো যে ভারত আমাদের আসলেই বন্ধু। আসলে ওরা মুখে আমাদেরকে বন্ধু বলে, কিন্তু বাস্তবে কাজে কর্মে ওরা আমাদেরকে রোহিঙ্গাদের চাইতেও খারাপ ভাবে। কয়েকদিন আগে আপনারা শুনছেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা আইসা তাদের দেশ নাকি ভরে গেছে। অর্থাৎ যেখানে রোহিঙ্গা শব্দটা ব্যবহার করে ওখানে তারা বাংলাদেশ শব্দটাও ব্যবহার করে। অর্থাৎ রোহিঙ্গাদেরকে এবং বাংলাদেশিদেরকে একই দৃষ্টিতে দেখে। আমার মনে হয় বাংলাদেশিদেরকে রোহিঙ্গাদের চাইতেও খারাপ দৃষ্টিতে দেখে। তো বন্ধুরা, এই হলো ভারতের অবস্থা বাংলাদেশের প্রতি। তারপরও আমরা কি জন্য ভারতের পণ্য ব্যবহার করব, আমরা কি জন্য ভারত যাব ভ্রমণ করতে, আমরা কি জন্য চিকিৎসার জন্য ভারত যাব, আমরা যাব না তাদের দেশে ভ্রমণ করতে, চিকিৎসার জন্য ভারত যাব না। আরও অনেক দেশ আছে, ওই সমস্ত দেশে আমরা যাব। ভারতের সাথে সম্পর্ক আমাদের ছিন্ন করতে হবে। এই দেখেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের জন্য নির্বিচারে দেশের ভিতরে তাদের গোয়েন্দাদের দিয়া বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে দিচ্ছে। তারা পার্বত্য চট্টগ্রামের তাদের চাকমা বাহিনী দিয়া বাংলাদেশের ভিতরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে দিছে। তাই আমরা ভারত বয়কট অব্যাহত রাখবো, ভারতের সাথে সকল ধরনের অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ রাখবো। খুদা হাফেজ বন্ধুরা, সবাই আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।